লেখিকা সুপ্রিয়া ঘোষের মান অভিমান। সামান্য এইটুকু কারণের জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে আসবি শ্রী? এত বড় কারণকে তুমি এইটুকু বলছো মা? তোমার জামাই এত বড় ভুল করলো আর তুমি আমার দোষ ধরছো? শ্রীরাধার মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ের স্বভাব তিনি ছোটবেলা থেকেই চেনেন। তিলকে তাল করা তার পুরনো অভ্যেস। তিনি শান্ত গলায় বললেন, আরে বাবা, জামাই কাজের মানুষ, সারাদিন অফিসে কত ঝামেলা থাকে। কি সব যেন রোজ ডে নাকি বলছিলি, তাতে একটা গোলাপ দেয়নি বলে তুই রাত দুপুরে চলে আসবি? তা একটা প্লাস্টিকের গোলাপ তো দিয়েছিল নাকি? নকল গোলাপ কেন দেবে? শ্রী একদম মুখ বাঁকিয়ে বলল, ও তো খুব ভালো করে জানে আমি গোলাপ ফুল কত পছন্দ করি, তাও ইচ্ছে করে নকল ফুলটা এনে দিল। মা মেয়েকে বোঝানোর চেষ্টা করে বললেন, তা রাত হয়ে গিয়েছিল, চারদিকের সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল। প্রতিমা আর কি করবে বল? বেচারির কোনো দোষ ছিল না। শাশুড়ির কথাটা তো অন্তত শোনা উচিত ছিল তোর। শ্রী একটু নিচু গলায় বলল, আহা মা, তুমি তো জানোই আমার মাথা গরম হলে আমার আর কিছু খেয়াল থাকে না। রীনা দেবী মেয়ের দিকে তাকিয়ে একটু কড়া সুরে বললেন, শোন মা, এখন তোর বিয়ে হয়ে গেছে, শুধু নিজের দিকটা ভাবলে চলবে? এক পরিবারে থাকতে গেলে সবার কথা ভাবতে হয়, পরিস্থিতি বুঝতে হবে। আর দুদিন পর তো তুই নিজেই মা হবি, এখনো এই ছেলে মানুষই বুদ্ধি গেল না তোর? মায়ের কথাটা শুনে শ্রীরাধার রাগটা যেন জল হয়ে যেতে লাগলো। সে একটু লজ্জিত মুখে বলল, কি করব বলো মা? তখন হুট করে মাথাটা এমন গরম হয়ে গেল যে নিজের ওপর কোনো নিয়ন্ত্রণই ছিল না। রীনা দেবী মেয়ের পিঠে হাত বুলিয়ে বললেন, ঠিক আছে, বুঝেছি। তা প্রতিমকে একটা ফোন করেছিস তো যে তুই এখানে ভালোই ভালোই পৌঁছে গেছিস? শ্রী তৎক্ষণাৎ নাক সিটকে বলল, আমি কেন জানাতে যাব? ও কি একবারও আমার খোঁজ নিয়েছে নাকি শুনি? একটা ফোনও তো করলো না। মা হাসতে হাসতে টেবিল থেকে ফোনটা তুলে ধরে বললেন, দেখ তো ফোনের দিকে তাকিয়ে, 3-3টে মিসড কল এসে বসে আছে। তুই তো ফোনের শব্দই বন্ধ করে রেখেছিস। শুনবি কি করে? বেচারা তোকে না পেয়ে বাধ্য হয়ে শেষমেশ আমায় ফোন করেছিল। শ্রী নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল, সত্যি প্রতিমের নামটা পরপর 3বার ভেসে উঠছে। রাগের মাথায় অটো থেকে নামার সময় ও ফোনটা সাইলেন্ট করে দিয়েছিল। আসলে শ্রীরাধার স্বভাবটাই এরকম, হুট করে রেগে যায়, আবার রাগ জল হতেও বেশি সময় লাগে না। কলেজে পড়ার সময় যখন প্রতিমের সাথে ওর প্রেম ছিল, তখনও 2 দিন পর পরই এই ব্রেকআপের হুমকি দিত। কিন্তু শ্রীরাধার মনটা বড্ড সোজা আর সরল, খুব সহজেই সবাইকে ভালোবেসে আপন করে নিতে পারে। আর ঠিক এই কারণেই এই আধপাগলি মেয়েটাকে নিজের জীবন থেকে কোনোদিন হারিয়ে যেতে দেয়নি প্রতিম, আঁকড়ে ধরে রেখেছে। মায়ের কথা শেষ হতেই শ্রী আর কিছু না বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো। ঘড়িতে তখন রাত প্রায় 10টা বাজে। শ্রী ঘরে গিয়ে বিছানায় অমনি শুয়ে পড়েছে। শরীরটাও একটু ক্লান্ত লাগছিল। হঠাৎ করে কলিং বেলটা 1-2বার বেজে উঠল। শ্রীরাধার মা তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিলেন। তার কিছুক্ষণ পরেই শ্রীরাধার ঘরের বন্ধ দরজায় মৃদু টোকা পড়ল। শ্রী উঠে গিয়ে বিরক্তি মুখে দরজাটা খুলতেই ওর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সামনে প্রতিম দাঁড়িয়ে আছে, আর তার হাতে এক বিশালাকার একগুচ্ছ টাটকা লাল গোলাপের তোড়া। প্রতিম একটু হেসে তোড়াটা শ্রীরাধার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও মহারানী, তোমার প্রিয় গোলাপ। শ্রী তো একদম হাঁ হয়ে গেছে। ও অবাক গলায় বলে উঠল, তুমি এত রাতে এত গোলাপ ফুল কোথায় পেলে? সব দোকান তো বন্ধ হয়ে গিয়েছিল। প্রতিম একদম গম্ভীর মুখ করে বলল, জমি থেকে নিজে হাতে তুলে নিয়ে এলাম। একটা গোলাপের জন্য যে কাণ্ডটা ঘটালে তুমি, জমিতে না গিয়ে আর উপায় ছিল আমার? শ্রী তার বুকে হালকা একটা ধাক্কা দিয়ে বলল, মজা করো না তো, সত্যি করে বলো কোথায় পেলে? প্রতিম মিষ্টি হেসে বলল, আগে বলো, আর রাগ করে নেই তো? শ্রী তোড়াটা হাতে নিয়ে গন্ধ শুকতে শুকতে বলল, না, আর রাগ নেই, এবার বলো কোথায় পেলে? প্রতিম বলতে শুরু করলো, আমারই অফিসের সামনে এক ফুলওয়ালার দোকান আছে, তার ফোন নম্বরটা ভাগ্যিস আমার কাছে সেভ করা ছিল।
ওকে অমনি ফোন করলাম, তাকে বললাম, ভাই, আমার বউ একটা গোলাপের জন্য আমায় ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। বউকে ফিরিয়ে নিয়ে যেতে হলে তোমাকেই এখন গোলাপের ব্যবস্থা করে দিতে হবে। ওই বেচারা কোথা থেকে যেন কষ্ট করে ম্যানেজ করে এনে দিল। শ্রী চোখ বড় বড় করে বলল, তুমি পারো বটে, বউকে ফেরানোর জন্য এত কাণ্ড করলে। প্রতিম একগাল হেসে বলল, না করে উপায় আছে, একটি মাত্রই তো বউ আমার। শ্রীরাধার বুকের ভেতরটা তোলপাড় করে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সজোরে আনন্দে প্রতিমকে জড়িয়ে ধরল। তারপর প্রতিমের বুকে মুখ গুজেই ফিসফিস করে বলল, সরি, ওভাবে বেরিয়ে আসা আমার একদম ঠিক হয়নি। প্রতিম ওর পিঠে হাত বুলিয়ে বলল, ঠিক আছে, হয়েছে, এবার লক্ষ্মীটি জামা কাপড় বদলে ফিরে চলো তো, মা ওদিকে না খেয়ে বসে আছে তোমার জন্য। শ্রী অবাক হয়ে মুখ তুলে তাকালো, সে কি, মা এখনো না খেয়ে বসে আছে কেন? প্রতিম মুচকি হেসে বলল, বারে, তার ছোট্ট বাচ্চা বউমা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এলো, সে কি একা একা খেতে পারে? আমি তো মাকে বলে এসেছি, তুমি একটু অপেক্ষা করো, আমি স্ত্রীকে নিয়ে একসাথে ফিরছি। স্ত্রী অপরাধীর মতো মুখ করে বলল, ইস, তাড়াতাড়ি চলো তবে, আর দেরি করব না। শ্রী নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে প্রতিমের পাশে এসে দাঁড়ালো। দুজনের ড্রয়িং রুমে এলো। শ্রীরাধার বাবা মা এতক্ষণ ওখানেই বসেছিলেন। প্রতিম এগোতেই শ্রীয়ের বাবা বললেন, এখনই যাচ্ছ বাবা? আজকে রাতটা থেকে গেলে হতো না? মেয়েটা আমার একটুও বড় হলো না। প্রতিম একটু হেসে শ্রীরাধার বাবার দিকে তাকালো। তারপর শাশুড়ি ও শ্বশুরের কাছে গিয়ে তাদের প্রণাম করলো। প্রণাম করে সোজা হয়ে দাঁড়িয়ে প্রতিম বলল, আজ আর বেশি দেরি করছি না মা, এর মধ্যে আরেকদিন এসে বেশ কয়েকদিন থেকে যাব। আজ এখন আমরা আসি। শ্রীও এগিয়ে গিয়ে তার বাবার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। মায়ের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আসছি মা। মা শ্রীরাধার মাথায় হাত রেখে একটু মিষ্টি হেসে বললেন, পাগলি মেয়ে আমার, সাবধানে যাস কিন্তু, আর বাড়িতে পৌঁছেই একটা ফোন করে দিস, একদম ভুলবি না। শ্রী মাথা নেড়ে সায় দিল। তারপর প্রতিমের হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে এসে গাড়িতে উঠে বসল। রাস্তাঘাট তখন একদম ফাঁকা। গাড়িটা দ্রুত গতিতে ছুটে চলেছে শ্রীরাধার শ্বশুর বাড়ির দিকে। শ্রী পুরো রাস্তা প্রতিমের কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বসে রইল। ওর মনে তখন নিজের ভুলটার জন্য বেশ অনুশোচনা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল। ঘরে ঢুকতেই শ্রী দেখল শাশুড়িমা অঞ্জু দেবী খাবার টেবিলে চুপচাপ বসে আছেন, তার সামনে থালা ঢাকা দেওয়া। স্ত্রীকে দেখে অঞ্জু দেবীর মুখটা আলো হয়ে উঠল। তিনি অমনি স্নেহভরা গলায় বললেন, আয় মা, তাড়াতাড়ি খেতে বস, বড্ড খিদে পেয়েছে রে, বয়স হয়েছে আমার, এত রাত তো জাগতে পারি না। শাশুড়ির এই রূপটা দেখে শ্রীরাধার চোখ দুটো জলে ভরে এলো। ও আর স্থির থাকতে না পেরে এক ছুটে গিয়ে শাশুড়িকে শক্ত করে জড়িয়ে ধরল। গলাটা একটু বুঝে এলে স্ত্রী বলল, আমার ভীষণ ভুল হয়ে গেছে মা, সত্যি আর কখনো এমন করব না, কিন্তু মা, সব দোষ তোমার ছেলের। অঞ্জু দেবী একটু অবাক হওয়ার ভান করে বললেন, কেন রে, ওর আবার কি দোষ হলো? শ্রী গাল ফুলিয়ে বলল, জানো মা, ও বাড়িতেও কত সুন্দর একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে গেছে, তা প্রথমে একটা টাটকা গোলাপ নিয়ে আসতে পারলো না? প্রথমে নিয়ে আসলে কি আর এত ঝামেলা হতো বলো? প্রতিমের মা অঞ্জু দেবী অমনি ছেলের দিকে তাকালেন। তারপর শ্রীরাধার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, একদম ঠিক বলেছিস মা, আমার ছেলেটাই যত গন্ডগোলের মূল। কাজের বাহানায় বউকে একটা ফুল এনে দিতে পারে না। প্রতিম তো শাশুড়ি বৌমার এই কাণ্ড দেখে হেসে ফেলল। সে এগিয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, ঠিক আছে, তোমাদের শাশুড়ি বৌমার আমাকে দোষারোপ করা বন্ধ হলে আমায় একটু খেতে দাও দেখি, পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে। অঞ্জু দেবী হেসে উঠে খাবারের উপর থেকে ঢাকাটা সরালেন। তিনি স্ত্রীকে চেয়ার টেনে বসিয়ে দিয়ে বললেন, বস বস, সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। তিনজনে মিলে বেশ হেসে খেলে আনন্দ করে রাতের খাবারটা সেরে নিল। খাওয়া দাওয়া শেষ করে স্ত্রী নিজের ঘরের দিকে পা বাড়ালো। অঞ্জু দেবীর ঘরে যাওয়ার সময় তিনি বললেন, অনেক রাত হলো মা, শুয়ে পড় এবার। সব কাজ গুছিয়ে নিয়ে স্ত্রী নিজের ঘরে ঢুকলো। ঘরের আলোটা নিভিয়ে জিরো বাল্বটা জ্বেলে দিল। প্রতিম ততক্ষণে বিছানায় শুয়ে পড়েছিল। স্ত্রী গিয়ে চুপচাপ প্রতিমের ঠিক পাশে শুয়ে পড়ল। স্ত্রী কিছুক্ষণ প্রতিমের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর একদম কাছে ঘেঁষে,
একটু নিচু গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা প্রতিম, একটা সত্যি করে কথা বলবে? প্রতিম চোখ বন্ধ অবস্থাতেই মাথা নেড়ে বলল, বলো। শ্রী প্রতিমের বুকে নিজের হাতটা রেখে বলল, আমি যে হুট করে রেগে যাই, এত পাগলামি করি, কখনো একটু রাগ হয় না আমার ওপর তোমার? প্রতিম চোখ মেলে শ্রীরাধার দিকে তাকালো। প্রতিমা আলতো করে শ্রীরাধার কপালে পড়া চুলগুলো সরিয়ে দিল। তারপর নরম গলায় বলল, রাগ? হ্যাঁ, রাগ তো একটু হয়, কিন্তু বিশ্বাস করো, পর মুহূর্তে সেই রাগটা মোমের মতো গলেও যায়। শ্রী একটু অবাক হয়ে বলল, কেন বলো তো? প্রতিম শ্রীরাধাকে নিজের আরো কাছে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। তারপর তার কানে কানে ফিসফিস করে বলল, কারণ আমি এই পাগলি মেয়েটাকে ভালোবাসতে শিখেছি। খুব ভালোবাসি তোমাকে শ্রী। এই ছোট ছোট রাগ অভিমানগুলো চলে বলেই তো আমি প্রতিদিন আরো নতুন করে তোমার প্রেমে পড়ি। শ্রীরাধার ঠোঁটের কোণে তখন এক চিলতে তৃপ্তির হাসি। প্রতিমের বুকে মুখ লুকিয়ে সে চোখ দুটি বুজে ফেলল। শ্রীয়ের আর কোনো উত্তর দেওয়ার সাধ্য ছিল না। ও শুধুই প্রতিমের বুকের ভেতর আরো একটু শক্ত করে নিজেকে জড়িয়ে নিল। প্রতিমের হৃদস্পন্দনের যে একটা নির্দিষ্ট ছন্দ আছে, শ্রীরাধা সেটা নিজে অনুভব করতে পারছিল। সকাল হতেই শ্রী বিছানায় উঠে বসল। পাশ ফিরে দেখল প্রতিম তখনও বেঘরে ঘুমোচ্ছে। ডান হাতটা মাথার নিচে দিয়ে একদম নিশ্চিন্ত বালকের মতো শুয়ে আছে। শ্রী এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল প্রতিমের শান্ত মুখটার দিকে। কাল রাতে এই মানুষটা কতটা ছোটাছুটি করেছে শুধু তার মুখের এক চিলতে হাসির জন্য। শ্রী আলতো করে এগিয়ে গিয়ে প্রতিমের কপালে হালকা একটা চুমু খেলো। তারপর খুব সাবধানে চাদরটা ওর গায়ে টেনে দিল, যেন ঘুমটা না ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকতেই শাশুড়ি মা অবাক হয়ে ঘুরে তাকালেন। তুই এত সকালে উঠলি কেন রে শ্রী? যা ঘরে যা বলছি। শ্রী এগিয়ে গিয়ে শাশুড়ির হাত থেকে চায়ের সসপ্যানটা নিজের হাতে নিয়ে বলল, আমি একদম ঠিক আছি মা, তুমি গিয়ে বসো তো, আমি চাটা তৈরি করছি। আর তোমার জন্য লবঙ্গ দিয়ে লাল চাই বানাচ্ছি কিন্তু। অঞ্জু দেবী মায়াভরা চোখে তাকিয়ে শ্রীরাধার গালে একটু হাত বোলালেন। রান্নাঘরের দায়িত্ব কি এখনই পুরোপুরি নিজের কাঁধে নিবি নাকি পাগলি মেয়ে? যা, একটু গিয়ে বস। হুম, আজকে আমি বানাবো। শ্রী হেসে শাশুড়ির কাঁধে মাথা রেখে বলল, কাল রাতে তোমাকে অত রাত পর্যন্ত না খাইয়ে রেখে যে অপরাধ করেছি, তার প্রায়শ্চিত্ত অন্তত এক কাপ গরম চায়ে তো করতেই হবে। চা তৈরি করে শ্রী যখন কাপ হাতে ঘরে ফিরল, ততক্ষণে প্রতিম চোখ ডলতে ডলতে আড়মোড়া ভাঙছে। গরম চায়ের মিষ্টি সুবাস নাকে যেতেই তার মুখের সব ঘুম ঘুম ভাব আর ক্লান্তি কোথায় যে উবে গেল। শ্রী চায়ের কাপটা এগিয়ে দিয়ে দুষ্টুমি করে বলল, নাও গো মশাই, তোমার মহারানীর হাত থেকে সকালের বিশেষ চা গ্রহণ করো। প্রতিম চায়ে একটা ছোট্ট চুমুক দিয়ে চোখ দুটো বুজে ফেলে বলল, উফ, এই এক কাপ অমৃত চায়ের জন্যই তো গতকাল রাতে বাপের বাড়ি গিয়ে তোমাকে ফেরানোর জন্য অত অনুনয় বিনয় করা সার্থক হলো। শ্রী রাগে চোখ ছোট ছোট করে বলল, ও, তার মানে ওই অত গোলাপ ফুল আর রাত দুপুরে দৌড়াদৌড়ি সবটাই শুধু চায়ের লোভে, আমার জন্য নয়? প্রতিম শব্দ করে হেসে উঠল। তারপর শ্রীরাধার হাতটা ধরে এক টানে নিজের একদম কাছে এনে বসালো। চা তো শুধুই বাহানা গো পাগলি, আসল কথা হলো তুমি কাছে না থাকলে যে পুরো ঘরটা, আমার পুরো অস্তিত্বটাই বড্ড খা খা করে। শ্রী আর কিছু বলতে পারল না। প্রতিমের এই গভীর অনুভূতির সামনে তার সব অভিমান গলে জল হয়ে গেল। সে নিজের মাথাটা প্রতিমের শক্ত কাঁধে রাখল। প্রতিম তখন ধীরে ধীরে নিজের একটা হাত শ্রীরাধার পেটের ওপর আলতো করে রাখল। সেখানে নতুন এক জীবনের স্পন্দন দানা বাঁধছে। প্রতিম খুব নরম গলায় বলল, জানো শ্রী, কাল যখন তুমি অমনি করে রেগে বেরিয়ে গেলে, আমার নিজের চেয়েও বেশি ভয় লাগছিল আমাদের এই ছোট্ট প্রাণটার জন্য। ও ভেতরে বসে নিশ্চয়ই ভাবছিল, ইস, তার মাটা কত বড় একটা ঝগড়ুটে আর পাগলি। ও একদম ঠিকই ভাবছিল। শ্রী ফিস ফিস করে প্রতিমের কানে কানে বলল, ওর মা সত্যি ভীষণ একগুঁয়ে আর আধ পাগলি, কিন্তু ও তো এটাও জানে ওর বাবাই পাগলিটাকে কতটা ভালোবাসে আর
কেমন করে সামলাতে হয় সেটাও খুব ভালো করেই জানে। দুজনে বেশ কিছুক্ষণ শব্দহীনভাবে ভালোবাসার স্পর্শটুকু অনুভব করতে লাগলো। বেলা বাড়তি প্রতিম অফিসের জন্য তৈরি হয়ে নিল। বেরোনোর মুখে শ্রীরাধাকে বারবার হাজারটা সতর্কবার্তা দিয়ে গেল, সিঁড়ি দিয়ে একদম হুড়মুড় করে নামবে না, মায়ের সাহায্য নেবে আর ঠিক দুটোই ওষুধটা খেয়ে নেবে কিন্তু। শ্রী হেসে মাথা নেড়ে সায় দিল। প্রতিম চলে যাওয়ার পর ও দাঁড়ালো ঘরের ছোট্ট বারান্দাটায়। সেখানে কালকের লাল গোলাপগুলো একটা কাচের ফুলদানিতে সাজিয়ে রাখা হয়েছে। শ্রী একদম কাছে গিয়ে ফুলগুলোর পাপড়ি আলতো করে ছুঁয়ে দিল। ভালোবাসার মানুষের এনে দেওয়া এই সামান্য ফুলগুলোর মধ্যেই যেন আজ সারা পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ লুকিয়ে আছে। শ্রীরাধা বুঝতে পারল, সংসার মানে শুধু মসৃণ পথ নয়, সংসারে এমন ছোট্ট অভিমানের ঝড় আসবে, না বলা অনেক রাগ জমা হবে, কিন্তু দিনের শেষে ভালোবাসার শক্ত হাতটা যদি ধরা থাকে, তবে একগুচ্ছ গোলাপ আর এক চিলতে মিঠে হাসিতেই সব অভিমান মেঘের মতো কেটে গিয়ে আবার মিষ্টি রোদ হেসে উঠবে। ভালোবাসার সম্পর্কে অভিমান আর ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকবেই, কিন্তু জেদ ধরে না রেখে মানিয়ে নেওয়াটাই আসল প্রেম। সাময়িক রাগের মাথায় আবেগপ্রবণ না হয়ে প্রিয়জনের ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলোকে আগলে রাখাই সংসারকে সুন্দর আর দীর্ঘস্থায়ী করে তোলে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।